প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় ছাত্র সংসদের ফলাফল কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কামাল ভাই, আমরা ছাত্র সংসদের ফলাফল কি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে এই বিষয়ে আলাপ করব। তো আপনি দেখেছেন 6 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তো সেখানে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল বিশাল জয় পেয়েছে। তারা 21টি পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস সহ মোট 16টি পদ পেয়েছে। আর অন্যদিকে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, তাদের যে প্যানেল ছিল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, তারা 4টিতে জয়লাভ করেছে। তো ডাকসু, জাকসু, রাকসু, এরপরে জকসু, তো ছাত্র শিবিরের যে অবিশ্বাস্য জয়, এর কারণ কি? এর প্রথম কারণ হলো, আমি যদি সহজভাবে বলি, যে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ে, যে স্টুডেন্টরা, তারা এদেরকে বেশি বেশি ভোট দিয়েছে, কাজেই তারা জিতেছে। এর মধ্যে আর কোনো ইকুয়েশন নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা কেন ছাত্র শিবিরকে ভোট দিল? আচ্ছা, এটা হলো পরবর্তী প্রশ্ন। ওরা ভোটে জিতেছে, ওরা তো কোনো ক্যারিকেচার করে জিতে নাই, কিন্তু ভোটে জিতছে। মানে ওরা জিতছে, এরা হারছে, এই হলো মূল কথা। এই বেসিক জিনিসটাকে যারা হেরেছেন তারা কিন্তু কমপ্লেইন করেন নাই যে নির্বাচনে কারচুপি হয়েছে। হ্যাঁ, এই জন্যই বললাম যে বিএনপিকে এই জিনিসটা মানতে হবে যে ভাই, আপনাদের ছাত্র সংগঠন হারছে, এটা হলো বেসিক কথা। ওরা জিতছে, এটাকে মানে নেন। এখন বাকি আলোচনা হলো কেন জিত। ইসলামী ছাত্র শিবির কখনোই, আমি তো একসময় ছাত্র ছিলাম, আমি কখনোই দেখি নাই যে ছাত্র শিবির এত বড় সংগঠন যারা একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোকে জিততে থাকবে, কখনোই দেখি নাই। কিন্তু এখন দেখছি। তো এটা কোত্থেকে আসলো? গত 17 বছরের মতো, ধরেন 15-16 বছর, তাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন পড়তাম তখনই তো ইসলামী ছাত্র শিবিরের এখানে কোনো কর্মকাণ্ড ছিল না, তখন থেকেই ছিল না। এটা এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখনই আমরা দেখতাম যে ওখানে কোনো ছাত্র শিবিরের অবস্থান নাই, এবং সেটার জন্য ছাত্র দল, ছাত্রলীগ সবাই মিলেমিশে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল, সবগুলো দল মিলে। একসময় এই ইউনিভার্সিটিগুলিতে বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন আছে তাদের একটা ভালো অবস্থান ছিল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, এরা সব মিলে, ছাত্র মৈত্রী, এরা। এখন কেউ নাই, ওনারা আছেন। ছাত্রলীগকে তো আগেই সরাই দেওয়া হয়েছে, ওটা বাদ দিলাম আমি। তাহলে ওরা আছে। এখন এরা কেন আসলো, কোত্থেকে আসলো? এখন অনেকে বলে তারা গুপ্তভাবে নাকি ছিল, হঠাৎ করে তো হয় না, গুপ্ত থেকে আসতে পারে। তো এটা আমি বিশ্বাস করি যে গুপ্ত তারা ছিল। কিন্তু ভোটের যে রাজনীতিটা যেটা হয়েছে, এখানে আমার বিবেচনায় 3-4টা আমার কাছে কারণ আছে। প্রথমত কারণ হলো যে ছাত্ররা ওদেরকে ভোট দিয়েছে, এই কারণে ছাত্ররা যে ভয়টা পায় এখন, সাধারণ ছাত্র যারা, তাদের ভয় হলো সরকারি দলের ছাত্র সংগঠনের উপর। আচ্ছা, ছাত্রলীগ তাদেরকে টর্চার করছে, মিছিলে নিয়ে গেছে, গণরুমে রাখছে, মানবেতর জীবনযাপনে বাধ্য করছে। এটা এই কারণে তারা পারছে যে তাদের পেছনে সরকার ছিল, কাজে সরকারি দলের ছাত্র সংগঠনের ব্যাপারে তাদের এক ধরনের ভীতি ছিল। সারা দেশের মানুষ বলা বলি করে এখানে এমন একটা ভাব ক্রিয়েট করছে যে বিএনপি সরকারি দল হচ্ছে। বিএনপির যে ছাত্র সংগঠন, তাদের ব্যাপারে এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে ক্যাম্পেইনের মাধ্যমে? না, সাধারণ ছাত্ররা নিজের থেকে, যে ছেলেটা এক সময় টর্চার্ড হয়েছে, সে নিজের থেকে ফিল করেছে যে আমি সরকারি দলকে আসতে দেবো না। আচ্ছা, তো এর একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে, সেটা হলো, এটা তো হয়েছে তারপর সেটা হতে পারে আমার বিবেচনা আর কি এভাবে। দ্বিতীয় কারণ হলো, সারা দেশে ছাত্রলীগের কিছু ভোট আছে, এখন আছে, এবং এটা অনেক বড় অঙ্কের একটা ভোট আছে। এই ছাত্রলীগ যারা করে তারা আসলে পারিবারিক ভাবেই করে, ম্যাক্সিমাম তাদের বাবা, চাচা, মামা, এরা সবাই আওয়ামী লীগ করে, অথবা যুবলীগ করে, অথবা স্বেচ্ছাসেবক লীগ করে, কিছু একটা করে। এদেরই ছেলে মেয়ে, ভাই ভাতিজা, এরা কিন্তু ছাত্রলীগ করে। তো
5ই আগস্ট 2024-এর পরে এই যে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ যারা ছিল, এদের সবারই বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে 10টা 12টা করে মামলা হয়েছে। এবং এই মামলাগুলোর 95% ক্ষেত্রে মামলার আপনার বাদী হলো বিএনপির কোনো না কোনো লোক। ওদের এখানে ওদের প্রপার্টি লুটপাট হয়েছে, চাঁদাবাজি হচ্ছে অনবরত, এবং সবগুলি বিএনপির অথবা বিএনপির নামধারী অথবা যুব দল অথবা স্বেচ্ছাসেবক দল, এদের কারো মাধ্যমে এগুলি হয়েছে। অভিযোগ আছে যে ওই সময় মামলাবাজি হয়েছে। মামলাবাজি হয়েছে, এখনো হচ্ছে, মামলা এখনো হচ্ছে রে ভাই। 150-200 লোকের মামলা করতেছে, করে নিয়ে থানার থেকে ফোন করাইতেছে যে টাকা দেওয়ার নাম এই করে দিই। সব এগুলি কিন্তু এই বিএনপি লাইনের লোকজন। ওখানে কিন্তু শিবিরের লোক খুব একটা পাবে না, আছে 2-1টা জায়গায় বিচ্ছিন্ন হবে, কিন্তু কম। জামাত শিবির কম, বরঞ্চ উল্টো জামাত শিবির এদেরকে মাঝে মাঝে প্রোটেকশন দিয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আছে সারা দেশে। যেই কারণে কি সাধারণ শিক্ষার্থীরা এই কারণে আস্থা পেয়েছে? না, সাধারণ শিক্ষার্থী বলছি না, এই কারণে ছাত্রলীগের যারা নাকি শিক্ষার্থী আছে, ছাত্রলীগ যারা করতো অথবা এক ধরনের ফিলিংস কাজ করতো, তারাও জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রত্যাখ্যান করেছে। এগুলো দুইটা। 3 নম্বর কারণটা হলো যেটা আপনি আমাকে একবার বলেছিলেন আজকে, সেটা হলো যে এরা যখন ইউনিভার্সিটিতে আসে, আসার সময় যে কোচিংটা করে, এই কোচিং সেন্টারগুলো যারা চালায় এরা ম্যাক্সিমাম শিবিরের লোক। তো ওইখান থেকে তাদের একটা মনোজগতে একটা পরিবর্তন আসছে। অনেক, আমি নিজেও খোঁজ দিয়ে দেখেছি যে অনেক দরিদ্র আছে যারা বিনা পয়সায় পড়াশোনা করেছে, এখন অনেকে বিনা পয়সায় ইউনিভার্সিটিতেও পড়ায় তারা। তো এই ধরনের একটা কিন্তু ওয়েলফেয়ার একটা কজ কিন্তু এখানে আছে। ক্যাম্পাসের পাশে ছাত্রাবাসগুলোতে থাকে, সেখানেও তারা ওখানে তারা নানাভাবে থাকার সুবিধা করে দিচ্ছে। আরেকটা কারণ হলো যেটা, যে এটা আমি এর মধ্যে একটা পত্রিকা, আপনাদের পত্রিকা খুব সম্ভবত পড়লাম, ওটা আমার খুব ভ্যালিড একটা কারণ মনে হয়েছে। এটা হলো গিয়া যে জামাতে ইসলামী এই গত কয়েক বছরে বিশেষ করে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের মধ্যে খুব কাজ করছে। আচ্ছা, তারা কিন্তু মহিলাদেরকে নানাভাবে প্রভাবিত করেছে। তো ছাত্রীরা, বিশেষ করে মেয়ে যারা আছে, তাদের ব্যাপারে তো মারা খুবই সেন্সিটিভ থাকে, এবং অনেকে নাকি বলেছে এরকম কথা যে বলছে তোমরা কেন শিবিরকে ভোট দিয়েছো। তারা নাকি বলেছে যে আমাদের মা বলে দিয়েছে শিবিরকে ভোট দেওয়ার জন্য। এটা প্রথমে শুনলে অনেকে অবাক হবে, কিন্তু এটা সম্ভব। এটা সম্ভবের কারণ মারা ভেবেছে আমার কন্যা সন্তান শিবির যদি দায়িত্বে আসে তাহলে তাদের কাছে অধিকতর নিরাপদ থাকবে। এটা স্টুডেন্টদের, মেয়ে স্টুডেন্টদের মধ্যেও এই ধরনের একটা চিন্তা আছে যে শিবির থাকলে হয়তো আমরা অধিকতর নিরাপদ থাকবো। এই সমস্ত কারণে এটা ঘটেছে। আচ্ছা, লম্বা হয়ে গেছে, সরি। না ঠিক আছে। আমরা যদি দেখি, তারেক রহমান সাহেব দেশে আসলেন, এয়ারপোর্ট থেকে শুরু করে সংবর্ধনায় ব্যাপক মানুষের সমাগম হলো, গণজোয়ার তৈরি হলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জানা যায় যেই পরিমাণে মানুষ এসেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। মানুষের একটা ধারণা হয়েছিল যে দেশের জনগণ বোধহয় বিএনপি মুখী বা বিএনপির প্রতি সিম্প্যাথি গ্রো করেছে। তো স্বাভাবিকভাবে দলটির ছাত্র সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও চাঙ্গা হয়েছে। তো এই যে একটা পারসেপশন তৈরি হয়েছিল নির্বাচনের আগে, এই ছাত্র সংগঠনের নির্বাচনের আগে যোগসূতে, তো ফলাফলটা কিন্তু ঠিক বিপরীত হলো। দেখেন, এখানে আমি একটা কথা বলি, এখানে ছাত্র সংগঠনের নির্বাচনে তারেক ম্যাজিক কাজ করেনি। আচ্ছা, এই তো মূল বক্তব্যটা, এই বক্তব্যটা সঠিক। এটা এখান থেকে বিএনপিকে একটা জিনিস শিক্ষা নিতে হবে, সেটা হলো বাংলাদেশের রাজনীতি পাল্টে গেছে। রাজনীতি এখন আর নেতা দেওয়া হয় না, নীতি দেওয়া হয়। এদেশের মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে। নেতা অনেক দেখছে, কিন্তু মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে তুমি আমার জন্য কি করবা। এই যে ওয়েলফেয়ার পলিটিক্স, এটা হলো ইম্পর্টেন্ট। জামাত কিন্তু এতদিনে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাকে ওয়েলফেয়ার পলিটিক্স কি বলে সেটা তোমাকে আমি এই দেখালাম, এটা আমি দেব। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য যারা আছে, তারা কিন্তু মুখে বলে তোমাকে হ্যান দিব, ত্যান দিব, 10 টাকা কেজি চাল দেবো। এটা তো শেখ হাসিনাও বলছে, দিতে পারছে কখনো? দিতে পারে নাই তো। এটা প্রশ্ন করতে পারছে? করতে পারে নাই তো। তো এই যে বিষয়গুলো, যে এরা যা বলে তা তারা বাস্তবায়ন করে না, অথবা করতে পারে না, অথবা করতে চায় না। তার বিপরীতে একটা দল আমরা পাচ্ছি যারা কিছুই বলে নাই কিন্তু অনেক কিছু করে দেখাচ্ছে। এটা কিন্তু পলিটিক্সের মধ্যে এখন আসবে। মানে আপনার একজন ব্যক্তিকে কেন্দ্র করে, একজন ব্যক্তিকে সামনে আইনা তাকে ফোকাসে রাখা রাজনীতি করার যে মানে আমাদের দেশের যে নিয়মটা আর কি,
এইটা আমার মনে হয় আগামীতে ধীরে ধীরে কমতেছে আর কি, আচ্ছা ধীরে ধীরে আচ্ছা কমতেছে। এই জিনিসটা যদি বিএনপি বোঝেন তারেক রহমান, আমার ধারণা উনি বুঝবেন। এই কারণে আমি ধারণা করি উনি এসেই যে 2-3টা কাজ করছেন হুম, হুম। সেগুলোতে বোঝা গেছে যে উনি ব্যক্তি পূজাটা পছন্দ করেন না। কারণ উনি নিজে কিন্তু বেশ কিছু কাজ করেছেন, মানে ছোট ছোট কাজ, কিন্তু ওই যে ইঙ্গিতটা টের পাওয়া যায়। ওনার ইংরেজিতে জানাজার পেপার। সময় খুবই যারা সংক্ষিপ্ত সময় যে বক্তব্য। মানুষের না, ওটা বলছি না আমি। উনি যখন আসলেন মানুষের ওই দিন দুর্ভোগ হয়েছিল, এই জন্য ক্ষমা চেয়েছেন। জি ওখানে ময়লা পড়েছিল, ময়লা পরিষ্কার করতে বলেছেন। একজন ওনাকে গালি দিছিল, তাকে পুলিশ ধরে হ্যাঁ নিয়ে গেছে, তাকে উনি ছেড়ে দিতে বলেছেন। জি জি তো এই যে বিষয়গুলো না, এগুলো তো বোঝা যাচ্ছে। এর আগে একটা ভিডিও দেখলাম, উনাকে তারেক ভাই জিন্দাবাদ বলছে যে আই ডোন্ট এনজয় বলতেছেন এগুলো। এই তারপর যে বেশ কয়েকজন বিষয়গুলো, সালাম করতে গিয়েছিলেন, হ্যাঁ, উনি নিবৃত্ত করেছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যক্তি পূজাটাকে উনি আসলে অতটা এনজয় করছেন আচ্ছা না। এটা যদি উনি কন্টিনিউ করতে পারেন ওনার রাজনীতিতে, তাহলে হয়তো ওনারা একটা জায়গায় আসবেন, হয়তো মানুষের কাছে যেতে পারবেন। আর যদি কন্টিনিউ না করেন, হুম, দেখেন আমাদের দেশে পলিটিশিয়ানরা কি জানেন, আমি বলি আপনাকে, কি আওয়ামী লীগ কি বিএনপি, এদেরকে একটা লোক 10 বার সালাম দিবে, 10 বার সালাম দিবে, উনি একবার খালি মাথা নাড়বেন, এটুকুতে ওনার কষ্ট। আচ্ছা এটা হলো আমাদের পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টার। এখন আপনি বলবেন যে ভাই এত লোকে সালাম দেয়, কেমনি করে মাথা নাড়বে? হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন। সালাম তো অনেক লোকে দেয়, সবগুলো জি তো সব জবাব দিতে পারে না। কিন্তু উনি কি জবাব দিতে চান কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। উনি যদি চান তাহলে কি হবে, সবসময় সালামের জবাব দিবে, নিতে নিতে ওনার মাথাটা একটু নিচু হয়ে থাকবে। আমি তো ওই দৃশ্যটাই দেখতে চাই, যে একজন পলিটিক্যাল পার্টির লিডার মাথা নিচু করে হাঁটতেছে। আমি তো ওটা দেখতে চাই। ডাউন টু আর্থ। হ্যাঁ, এটাই তো আমি দেখতে যাচ্ছি। যদি আপনি মাথা নিচু করে হাঁটেন না রে ভাই। কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার দেখেন তো, কুনুই মারে, অমুক করে, তমুক করে, ধমক দেয়। একজন থেকে বলছে, আবেগের থেকে বলতে পারছে। তাহলে ধাক্কা দেয়, ফালাই। তো এগুলো আমরা দেখি না? দেখি তো। আপনি যত বড় নেতাই হন না কেন ভাই, পাবলিক ভোট না দিলে আপনি জিরো। আচ্ছা পাবলিক যদি ভোট না দেয়, আপনি যত বড় নেতাই হন না কেন, জিরো আপনি রে ভাই, জিরো। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখেন এই যে মাহাথির মোহাম্মদ, জি এত বড় নেতা মালয়েশিয়ার, শেষ ইলেকশনে কি জামানত বাজেয়াপ্ত হয়েছে। জি জি কেন? পাবলিক ভোট দেয় নাই। ওনার পাবলিক, ওনার ইতিহাসে সবচেয়ে খারাপ ভাবে উনি হেরেছেন। হ্যাঁ, হেরেছেন। তো কি কারণে? মানুষ বলছে এনাফ, আর চাই না তোমাকে। কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে, সাধারণ ভোটার সিদ্ধান্ত নেবে আপনি কত বড় নেতা। যেমন এবার সিদ্ধান্ত নিয়েছে হুম। যে না, ছাত্র দল না, আমরা ছাত্র শিবিরকে চাই। আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। ধরেন ক্যাম্পাসে অনেক ছাত্র সংগঠন আছে, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী। তারা তো সবসময় বলে থাকেন যে তার যেটা দৃশ্যমান যে ছাত্রদের অধিকার নিয়ে তারা সবসময় আন্দোলন করেন, মিছিল মিটিং থেকে শুরু করে সবকিছু করেন। আপনি নিজেও দেখেছেন স্টুডেন্ট লাইফে। তো তাদের দিক থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ খুব শিক্ষার্থীরা? স্বাভাবিক। ওরা সাধারণ স্টুডেন্টদের কাছে যেতে পারছে না। সাধারণ স্টুডেন্টরা মনে করছে না এরা কি ভাষায় কথা বলে, ভাবে মাঝে মাঝে। সাধারণ স্টুডেন্টরা ভাবতেছে যে ওনারা কি বলে, আমি তো বুঝি না। শুনেন ভাই, সোসাইটি চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। ধরেন আমার যে ছোট বাচ্চা, ধরা যাক আমার একটা ছোট বাচ্চা আছে, তার বয়স মনে করেন 15-16 বছর। ওর কথা আমি অনেকটাই বুঝি না। হুম হুম ওর কথা, ওর চাহিদা, ওর চিন্তা, ওর ভালো লাগা মন্দ লাগা আমি আমি আসলে উপলব্ধি করতে পারি না। এটা তুমি কেন দেখো, তুমি এই মুভি কেন দেখতেছো, আচ্ছা তুমি এই বই কেন হাতাচ্ছ, এই বইটা কেন পড়ো না, এটার মধ্যে তো জ্ঞানের কথা আছে, পড়ো না কেন? তো ও তো জ্ঞান নিতে চায় না। এখন ও যে চায় না, এটা কি পার্টিকুলারলি ওর দোষ? ওর দোষ না। ওর যে বয়স, এই যে প্রজন্মটা, এই প্রজন্মের টাইপটা এইটা। আবার দেখবেন এই প্রজন্ম অনেক সিরিয়াস সিরিয়াস কাজ করতেছে, যেটা আমি হয়তো চিন্তাও করতে পারি নাই। এইটাই ওদের টাইপ। এই যে বলে না জেন জি, জেন আলফা বলতেছে, এখন তো আলফা এসে পড়ছে। তো এই বলতেছে, এটা কেন রে ভাই? ওদেরকে আপনি ফলো করতে যে টায়ার্ড হবেন, কিন্তু আপনি কখনো ওদেরকে আপনার জায়গায় আনতে পারবেন না। যখন একটা ট্রেন চলতে থাকে, আপনি ট্রেনকে যদি ধরতে চান, তাহলে আপনাকে টায়ার্ড হইতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে ট্রেনকে আমি আমার হাঁটার গতিতে নামায় নিয়ে আসবো, তাহলে সেটা ট্রেন থাকবে না রে ভাই। এখন ওরা চলছে যে ওই গতিতে, ওই গতিটাকে আপনাকে ফলো করতে হবে। জি যদি আপনি ফলো করতে না পারেন, আপনি পিছিয়ে যাবেন। কিন্তু ওদেরকে টাইনে আপনি আপনার জায়গায় নিয়ে আসবেন, এটা পারবেন না। এখন ওরা কেন ভাবতেছে, মার্কস অ্যাঙ্গেলস কি বলে গেছে, আপনি এটা নিয়ে রাজনীতি করছেন, গণমানুষের কথা বলতেছেন, এরা জিতে না কেন ইলেকশনে? জিতে না কেন বলেন? তার মানে এই দেশে তো গরিব মানুষ বেশি। জি জি এই দেশের যে সমস্ত গরিব মানুষের তাদের পক্ষে থেকে কথা ছিল। বাংলাদেশে তো সাম্যবাদের চারণভূমি বলা হয়। তাহলে আসে না কেন? কৃষক, তাহলে ভোট শ্রমিক, পায় না কেন? মেহনতি মানুষের সংখ্যাই তো ভোট বেশি। পায় নাই কারণে
ওরা যে গরিব মানুষের কথাটা বলে, যে ভাষায় বলে, যে ভঙ্গিতে বলে, ওই গরিব মানুষ কিনা টাচ করে না। আর গরিব মানুষ কিভাবে টাচ করবে এটা আপনি আইডেন্টিফাই করতে পারে না। তারা আইডেন্টিফাই করেন, হবে না কেন? তাহলে এদেরটা টাচ করে কেন? মানে বামদের বিরুদ্ধে তো অভিযোগ তারা তাত্ত্বিক কথা বেশি বলেন। আমি কোনো অভিযোগ করতেছি না, আমি বাস্তবতাটা বলতেছি। অভিযোগ কেউ হয়তো এটাই তাদের স্ট্র্যাটেজি, আমি জানি না। কিন্তু আমার কথা হলো ওরা যাদের জন্য কথা বলে তারা তো তাদেরকে বুঝে না। তারা যদি তাদেরকে আপন মনে না করে তাহলে কেমন হবে? ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। আমার মা, মনে করেন আমার মা মারা গেছে, যদিও ধরা যাক আমার মা আর কি। আমার মা বয়স হয়ে গেছে, তার ঠান্ডা লাগবে, তো আমি এখন মনে করেন বিদেশ থেকে তার পড়ার জন্য ওই বিশাল একটা মোজা কিনে নিয়ে আসলাম, হাত মোজা নিয়ে আসলাম, অমুক নিয়ে আসলাম, তবে ওভারকোট পরাই দিলাম, উনি এটা পড়বে না? ওটা তো না, ওনারা তো ওটাতে ঠান্ডা কিন্তু হইতো, উনি বলবে আমার শাড়ি আর চাদরই চলবে। ওনার একটা শাড়ি কাপড়, তাঁতের কাপড় আর একটা চাদর দিয়ে উনি যুবত বয়ে বসে থাকবে, বসে বসে খড় জ্বালিয়ে আগুনই করবে। আমি তো ওনাকে এই অবস্থায় আনতে পারবো না। জি জি, উনি যেভাবে বুঝে, আপনি যতক্ষণ পর্যন্ত ওনার মতো করে ওনার কাছে যাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সে দূরের লোক মনে করবে। এটাই হচ্ছে এখানে। আপনার কথায় যদি আমি একটু সামারি টানি, যে তাহলে স্টুডেন্টদের যে মুখের ভাষা বা স্টুডেন্টরা যেটা চায় সেটা তাহলে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের চাহিদা পূরণ করছে। বিষয়টা কি এরকম যে তারা যেই ভাষায় কথা বলে, সালাম দেয়, তারপর মুসাহাবা করে, তারপরে তাদের বিপদে আপদে পাশে থাকে, তারপরে শিক্ষা রিলেটেড বিভিন্ন সময়ে সহযোগিতা করে, তো তারপরে ইসলামিক কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো তারা প্র্যাকটিস করে, তার মানে কি নতুন প্রজন্ম কি একটু ইসলামাইজেশনের দিকে? আমি তা বুঝে নামবই। ইসলামী শিবিরের ছাত্র স্টুডেন্ট যারা আছে, যারা নাকি নেতা আছে, কর্মী আছে, তারা কিভাবে স্টুডেন্টদেরকে সঙ্গে বিহেভ করে, কিভাবে তাদেরকে আকর্ষিত করে, এটা আমি আপনি বুঝবো না কেন? আমি কি ইসলামী ছাত্র জীবনে করছি? আমি তো করি না, আপনিও করেন নাই, না করলে আপনি কেমন বুঝবেন? আমরা দেখেছি ক্যাম্পাসে আপনি দেখছেন, কিন্তু আপনি করেন নাই তো রে ভাই। না, আপনি দেখছেন কি আচরণ করতেছে, কি আলাপ করে সবকে আপনি শুনাই করবে, এটা তাদের ব্যাপার। আচ্ছা, বাংলাদেশ মানুষের কি চায় বলেন? মানুষ যেটা পছন্দ করে, মনে করেন পাশাপাশি দুইটা সিনেমা হল রাখেন আপনি, দুই হলে দুই ধরনের মুভি চলতেছে, দুইটা থেকে সমান ভিড় হবে না তো? এমনও হবে একটার মধ্যে ভিড় হয়েছে, ওখানে দেখতে না পেরে সে চলে গেছে, পরের দিন দেখবে, আরেকটা খালি পেরে রয়েছে, হয় না এরকম? হয়তো এই যে আপনি সিনেপ্লেক্সে যান, একসঙ্গে অনেকগুলি মুভি চলে, কোনোটাতে টিকিট না পেয়ে সে পরের দিনের জন্য টিকিট করে, কিন্তু ওই দিন তো একটা ফাঁকা ছিল, ওটার মধ্যে যান, ওটার মধ্যে যাবে না, তা সে যেটা চায় সেটা ওখানে পায়। তো এখন মানুষ কি চায় আর ওরা কিভাবে দেয়, এটা ইসলামী ছাত্র শিবির আজকে থেকে 15 বছর 20 বছর 30 বছর আগে যা ছিল তার ওই ক্যারেক্টার আছে না, তারা নিজেদেরকে চেঞ্জ করছে, তারা বোঝার চেষ্টা করছে মানুষকে। শুনেন আমি বলি, এটা কি হয়েছে, মানুষ যখন বিপদে পড়ে না তখন সে অনেক কিছু শিখে। এই ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলাম, এরা তো বিপদগ্রস্ত ছিল গত কয়েকটা বছর, তাই না? তখন তারা চুপচাপ এগুলি শিখছে যে আমাকে কিভাবে কি করতে হবে, কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে কার ছদ্মবেশে থাকতে হবে, তো তারা থাকছে সেইভাবে। এখন আপনি বলবেন যে তার টাকা দিয়ে করছে, তো টাকা আপনি দেন, আপনি দিতে পারেন না, আপনার টাকা নাই, টাকা দেন না কেন আপনি? বিএনপি তো 2বার 3বার ক্ষমতা ছিল, জামাত তো ক্ষমতা ছিল না, বলে না ইসলাম জামাত ইসলামের অনেক টাকা তাদের আছে, আপনার অর্থ আছে, ফান্ড অনেক বড়, তো ফান্ড আপনি করেন নাই কেন? আপনি যে টাকা পাইছেন নিয়ে গেলে পকেটে ঢুকাইছেন, আর ওরা নিজের পকেট থেকে টাকা বাইরে করে ফান্ডে জমা দেয়। ওরা তো কোচিং সেন্টার বেসড অ্যাক্টিভিটি করে, কিন্তু ছাত্রদল বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা তো করে না এগুলো। করলো না কেন? এখন আপনি প্রয়োজনের শুনেন ভাই, প্রয়োজনের সময় আপনি বীজটা বপন করেন নাই, এখন ওই লোক বপন করছে, সে সিম খায়, ফুলকপি খায়, বাঁধাকপি খায়, গাজর খায়, শীতকাল হয়েছে, এখন আপনি বলছেন আরে আমি তো পারলাম না খেতে, আপনি তো ভাই বুনেন নাই গাছ, না বললে আপনি কেমনে পাবেন বলেন? কামাল ভাই, আমরা একটু আবার ছাত্র সংসদ নির্বাচনের দিকে আসি। আমরা যোগসু নিয়ে কথা বলছিলাম। তো যেই ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ভোট দিয়ে তাদের পছন্দের সংগঠনের প্রার্থীকে বিজয়ী করেছেন, তো সেই ছাত্রছাত্রীরা তো জাতীয় নির্বাচনের সময় এলাকায় যাবেন, তার কনস্টিটিউয়েন্সিতে যাবেন, তো আপনার কি মনে হয় সেই ছাত্রছাত্রী তার এলাকা, তার পরিবারে আগামী জাতীয় নির্বাচনের সময় ভূমিকা রাখতে পারবেন? আমার কাছে না এটা মনে হয় না, আমি আপনাকে বলি, এটা আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না? আমি বলি কারণটা কি, দেখেন আমি এখানে যে জিতছি
সে ভোট পেয়ে দিচ্ছে 5,600 ভোট পেয়ে হয়তো জি। ভিপি হয়েছে। তো পুরা এই জগন্নাথে পুরা ভোট ছিল কত, ধরেন 15,000 20,000 ভোট ছিল। এটাতে ভাই একটা ইউপি ভোটের চেয়েও কম, একটা আচ্ছা। ইউনিয়ন পরিষদের ভোটের চেয়েও কম। জাতীয় সংসদ অনেক বিশাল এরিয়া। আচ্ছা, আপনি বলবেন না এই লোকগুলি তো ওখানে যায় তার বাবা মাকে প্রভাবিত করবে, এটাও আবার ঠিক না। বাবা মাকে সন্তানরা প্রভাবিত ভোটের ক্ষেত্রে করতে পারে না, এটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি। আচ্ছা। বাবা মারা নিজের ইচ্ছায় ভোট দেয়, বাবা মারা সন্তানকে প্রভাবিত করতে পারে, সন্তানরা বাবা মাকে প্রভাবিত করতে পারে না। একটা ছেলে যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হোক না কেন, ধরেন মাস্টার্সে সে মানে এখন পর্যন্ত সে ফার্স্ট অবস্থায় আছে, হয়তো আর একটা দুটো পরীক্ষা আছে, সে যখন বাইরে যায় তার বাবা হয়তো একটা ছোট ব্যবসা করে, তাই যখন বাবাকে বলে বাবা তুমি এখানে ভোট দিও, বাবা তার কথা শুনবে না, বাবা উল্টা বলবে তুই বেশি বুঝস, চুপ করে বই থাক। বিষয়টা কেন সেটাই বলি, বিষয়টা হলো টাকাটা যে দেয়, মাস গেলে ওরে টাকা দেওয়ার বাপে, ওকে ওর বাপকে টাকা দেয় না, টাকাটা যে দেয় সেই ডিসিশনটা নেয়। এটা হলো নিয়ম, এটা হলো পুরো দেশের নিয়ম। কাজেই এই যত বড় ছাত্র সে হোক না কেন, তার মাসের পরে যে খাওয়ার টাকাটা থাকার টাকাটা বাপ পাঠায়, বাপ কৃষক হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, সে পাঠায়, সিদ্ধান্ত সে নেয়। এই ইসলামী ছাত্র শিবির বলেন, অমুক বলেন, এই জামাত বলেন, এদের ওই প্রভাবটা ওই গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে পড়তে পেরেছে বলে আমার কাছে এখনো মনে হয় না। তো মেয়েদের মধ্যে এগিয়ে গেছে, নারীদের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারবে বলে আমার ধারণা। কিন্তু সেটাও আবার যে স্বামীর প্রভাবটা ওখানে গুরুত্বপূর্ণ। ধরেন কোনো একজন ছাত্র বা ছাত্রী সে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সে হয়তো জাতীয় নির্বাচনের সময় গ্রামে গেছেন, বাড়িতে গেছেন, সে তার মাকে প্রভাবিত করলেন, যে মায়ের মাধ্যমে কি প্রভাবিত হবে না, হবে না, এটা বাপ টাকা দেয় কে? বাবা, বাপ। যেহেতু এবং মাও এই ছেলেকে কিন্তু বলবে যে তোর বাপকে জিজ্ঞাসা করিনি বলবে। ভাই এটা হলো কি, এটা হলো আমাদের দেশের যে কালচারটা আমি দেখেছি, আমি জানি না এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে কিনা, বাট আমি যতদিন দেখেছি আর কি, আমি আমার ফ্যামিলির কথা আমি জানি, আমি আমার ফ্যামিলিকে বলতে যে দেখছি, আমার আরো ভাই ছিল, সে একটা পলিটিক্স করতো, ওই আমার মা বাপ কিন্তু করতে পারে নাই। আব্বা খুব মানে শান্তিপ্রিয় লোক ছিল, উনি মুখের উপর প্রতিবাদ করতেন না, বাকি দেখি আমি কারে দিব এখনো ঠিক করিনি, পরে ঠিক করব। আমরাও হয়তো আধা ঘন্টা বুঝাইলাম, আধা ঘন্টা পরে এই একটা সিদ্ধান্ত দেবো, আমি এখন ঠিক করি নাই। তার মানে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব বিস্তার করবে না, মনে হয় না, কিছুটা করবে, কিন্তু যতটা করবে সেটা এই এত ভোটের মধ্যে, এত আসনের মধ্যে খুব বেশি না। বাংলাদেশে এখনো ভাই ভোট হয় মার্কা দিয়ে, আমি একটা কথা বলি আপনাকে, বাংলাদেশে এখনো ভোট হয় মার্কা, কতগুলি সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে, এবং মার্কা যদি আপনি হিসাব করেন বাংলাদেশে আগামী ভোটে, এখন এটা বললে তো অনেক আবার এতক্ষণ তো বলবে যে জামাতের পক্ষে বলছি, আগামী ভোটে ধানে ভাই 17 বছর তো কেউ দাঁড়িপাল্লা দেখে নাই, এটা বুঝেন না কেন? 2009-এর পর থেকে দাঁড়িপাল্লা মার্কা এই লোক দেশের লোক দেখে নাই। 2009 মানে কি, আজকে থেকে কত বছর, 15 বছর, 14 বছর, এই গত 14 বছরে, হ্যাঁ এখানে 15 আর এক ধন 16 বছর, এই 16 বছরে বাংলাদেশের কোনো ভোটার দাঁড়িপাল্লা মার্কা দেখে নাই। তো এখন যার বয়স 20 বছর যে ভোট দিবে, তার তখন বয়স 4 বছর, সে তো দাঁড়িপাল্লা মার্কা চিনেই না। কিন্তু 2018 তার কাছে জামাত অংশ করেছে, জামাত অংশ নিয়েছে ধানের শীষ নিয়ে, জোটবদ্ধভাবে ধানের শীষ মার্কা নিয়ে, এই শফিক সাহেব ধানের শীষ মার্কা নিয়েছে। কিন্তু দাঁড়িপাল্লা মার্কা মানুষের কাছে পরিচিত না, দাঁড়িপাল্লার চেয়ে হাত পাখা বেশি পরিচিত, এটা রিয়েলিটি। চরমনাই পীরের দলটি ইসলামিক আন্দোলন হাত পাখা বেশি পরিচিত বাংলাদেশে, ভোটের বাজারে বলছি আর কি আমি। কাজে এই বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি দেখি বলতে শুনি, বাবা বলে ভোট চায়, ভোটটা আমাকে দেন। ওই মহিলা বলে বাবা তুমি তো ভালো মানুষ, তোমার ভোটটা দিতাম, কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই বলে, কিন্তু সে মার্কা খুঁজে। কাজে এই ভোট ভাই খুব জটিল। কামাল ভাই, আমার মনে হয় না আপনি দেখেছেন যে গতকাল রাজধানীর তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে। তো আজকে তার জানাজা হয়েছে। এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। আমি যদি একটু পড়ে শোনাই আপনার অনুমতি নিয়ে। সরকারকে বেকায়দায় ফেলতে এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।
তো আসলেই কি আমরা নির্বাচনের আগে এই ধরনের গুপ্ত হত্যা, দুর্বৃত্তের মাধ্যমে হত্যা এগুলো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে? শুনেন আমি বলি, মির্জা ফখরুলের এই বক্তব্যটা হলো, প্রথমত এটা একটা রাজনৈতিক বক্তব্য, আচ্ছা। দ্বিতীয়ত হলো এটা একটা মেরে রাজনৈতিক বক্তব্য। মেরে বুঝেন? বলতে হয় তাই বললাম, ওনার এই বক্তব্যের কারণে সারা দেশে বিএনপির যত নেতাকর্মী আছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র, যত নেতাকর্মী আছে, এদের সবাই হৃদয় উনি ভেঙে দিয়েছেন। কেন ভেঙে দিলেন? কারণ আপনি একটা কথা ভাবেন তো, আমি একটা সিম্পল উদাহরণ বলি, এটা নিয়ে আবার অনেক কিছু হইতে পারে, হোক, অসুবিধা নাই, আমি বলি আপনাকে। এই যে ওসমান হাদি মারা গেল, জি, সে কি আমাদের জুলাই আন্দোলনে বিরাট নেতা ছিল? তারা কেউ চিনত? কেউ চিনত না, কেউ তারা চিনত না। জুলাই আন্দোলনের পরে সে বিভিন্ন ঘটনা দিয়ে উত্তেজিত এবং কিছু কিছু ক্ষেত্রে অশ্লীল বক্তব্য দিয়ে সে সামনে আসছে। আসার পর তার মৃত্যুকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এই দেশে, যে মারা গেছে, তার কি অবদান এত বছরে, তার মানে ওসমান হাদির অবদান কিন্তু গত 1.5 বছরে, এর আগে কিন্তু তার কোনো অবদান আমরা দেখি নাই। এবং সেই অবদান আমার জাতির জন্য, দেশের জন্য কতটুকু কি ছিল আমি এখন বলতে পারবো না। কিন্তু সেই তুলনায় যে মারা গেল মুসাব্বির, এর অবদান কত বছরের বলেন আপনি? ওসমান হাদির মৃত্যুগুণে যা হয়েছে, এই তুলনায় কি করতেছে মির্জা ফখরুল? বিএনপির সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো, তাদের জীবনের লক্ষ্য হলো 12ই ফেব্রুয়ারি। তারা জীবনের লক্ষ্য বানিয়ে নিছে। এই লক্ষ্য বানানোর সময় যদি তার ছেলেকেও কেউ মেরে ফেলায়, তাও বলবে না আমার কিছু হয় না, তোমরা তো ওনাকে মারছো, আসলে যে নির্বাচনটা দিবে তাকে বিব্রত করার জন্য। না না, আপনি কিছু মনে করেন, আপনি ইলেকশনটা দেন। এই হলো বিএনপির অবস্থা। মানে ইলেকশন যাতে না হয় এই জন্য কিছু বলছেন। ইলেকশন যাতে হয়, কোনো কিছুতে যদি আমরা যদি আজকে আন্দোলন করি, আমি যদি আজকে বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে, আমি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাহলে যদি তারা রাগ করে ইলেকশন না দেয়, এই ভয়ে বিএনপি মনে করেন নড়ে না, চড়ে না, তাকায় না। ভাই, এইটা কোনো পলিটিক্যাল পার্টি ক্যারেক্টার হতে পারে না। আচ্ছা, আমি মির্জা ফখরুলের এই বক্তব্যের তীব্র নিন্দা করতেছি এই কারণে যে ওনার এই বক্তব্যের মাধ্যমে উনি ওনার দলের অসংখ্য নেতাকর্মী মনে আঘাত দিয়েছেন। ভাই, একটা দিনে দুপুরে একটা লোককে মেরে ফেলাইলো, এটা তার প্রতিবাদ? হাজির কাছ থেকে ইনকিলাব মঞ্চ, যে মঞ্চে 10 জন লোক নাই, তারা কি করতেছে আজকে এতদিন ধরে? দীর্ঘদিন ধরে শিক্ষা হয় না, শিক্ষা হয় না। শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়ে আসছে। আমি বলছি না আপনি এটা ব্লকেট দেন, আমি বলছি না এটা, ওটাই যে করতে হবে ওটা আমি আবার অন্যভাবে দেখি, ওটা বাদ দেন। কিন্তু আপনি যে রেগে গেছেন, আপনি যে দুঃখিত হয়েছেন, আপনার যে মানে এই ঘটনার প্রেক্ষিতে যে আপনার আমাদের দেশের মানে সারা দেশের নেতা কর্মী কিন্তু আপনি যে বলবেন তোমরা সতর্ক, কই কই? মানে এই ঘটনা ঘটিয়েছে সরকারকে বিব্রত করার জন্য, এই ঘটনা ঘটিয়েছে আমার নেতাকে হত্যা করার জন্য, এটা কয় না, এটা কয় না, সরকারকে বিব্রত করার জন্য করছে এই কাজটা। আপনি দেখেছেন গোপালগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, উনি কেন্দ্রীয় সভাপতি, তো তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে ক্যাম্পেইন করেছেন গোপালগঞ্জে। তার মানে এই যে বিএনপির নেতাকর্মীরা কি আশঙ্কার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছেন যে গুপ্ত হত্যা হতে পারে, এই ধরনের চোরাগুপ্ত হামলা হতে পারে, যে কারণে বুলেট প্রুফ জ্যাকেট তাদেরকে পড়তে হচ্ছে। হ্যাঁ, আশঙ্কা তো আছেই তো, এই জন্য যদিও তার এই কাজটা টোটালি একটা ছেলে মানুষের কাজ, চাইল্ডিশ একটা কাজ করতেছি। ভাই, তুমি এটা কিনছো, তুমি একটা দলের সভাপতি, তুমি একটা অঙ্গ সংগঠনের সভাপতি, এর আগেও গোপালগঞ্জে তার উপর হামলা হয়েছে। এরকম হামলা তো অনেকের উপরে উঠছে, তাহলে আমি বলি এটা যদি ওই পড়তো তো অর্থ কিছু হইতো না। তো এগুলি ভাই আপনার সামর্থ্য আছে, আপনি পড়ছেন, এটা দেখানোর কি আছে? আপনি কেয়ারফুল থাকেন, আপনি দলকে সংগঠিত করেন, আপনি দলের লোকজন, প্রত্যেকটা বিএনপি ক্যান্ডিডেট কি লাইফ জ্যাকেট পরে করবো নাকি? বুলেট প্রুফ জ্যাকেট পরে করবো নাকি? অপচারণা করবে নাকি? এগুলি কি করে সেটা? এটা কোনো কথা হতে পারে? তবে উনি যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা হলো এতে অন্তপক্ষে সরকারের একটু লজ্জিত হওয়ার ব্যাপার আছে। সরকার এমন এক অসাধারণ নির্বাচন আয়োজন করতেছে যে প্রার্থীরা এখন মানে লাইফ জ্যাকেট পরে ঘুরে বেড়ায়, বুলেট প্রুফ জ্যাকেট পরে মানে ঘুরে বেড়ায়, এটা তো সরকারের জন্য অপমান।
নির্বাচনের আগে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা করছেন আমি কোনো ভালো কিছু দেখি না। এখন যেরকম আছে এরকমই থাকবে। যদি আর্মি নামে এবং আর্মি যদি সেভাবে সক্রিয় হয় তাহলে কিছু একটা হবে। কিন্তু আর্মি হবে কিনা জানি না। আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এখনো আছে। আছে না? দেখেন কোন জায়গায় তারা শুরু থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। কি করছে বলেন তো, আপনি একটা উদাহরণ দেখেন তো, পত্র-পত্রিকায় কোন জায়গায় পাইছেন যে আর্মি আজকে কি কাজ করছে? তারা নাকি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, ছাড়া আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। কি করে ভাই এরা? ইভেন আমাদের প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টারে যখন মব সন্ত্রাসের মাধ্যমে ভাঙচুর হলো, আগুন দিয়ে পোড়ানো হলো, লুটপাট হলো, তখনও তো আমরা দেখি নাই শান্তির বাহিনী নিয়ে আসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে আসতে। এইগুলি ভাই যদি এইভাবে থাকে তাহলে আশা নাই। আর যদি রিয়েলি যদি তারা যদি অ্যাকশনে থাকে তাহলে আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে হইতেও পারে। আর না হলে এই নির্বাচন যে কি হবে আল্লাহ জানে একমাত্র। যেভাবে মরা শুরু করছে না, এটা অ্যালার্মিং। জি অ্যালার্মিং। শুনেন একটা কথা বলে শেষ করি, বোঝা অনুষ্ঠানে আপনার সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে এটা বললে দেখেন আবার এটা হলো গিয়া, এই যে দেখেন এই যে গত কয়েকদিনে মারা যাচ্ছে অনেকেই, জামাত শিবিরে কিন্তু কেউ মরছে না। এখন বলবো ওদের সঙ্গে আল্লাহ আছে, হইতে পারে আল্লাহর ফেরেশতারা আছে, হইতে পারে এই জন্য মরছে না। এমন হতে পারে তাদের মধ্যে অন্তকন্দল কম। এটা যে অন্তকন্দল মরছে আপনি কেমনি বুঝলেন? বা তাদের প্রতি টার্গেট কম সন্ত্রাসীদের। তাদেরকে টার্গেট করছে না কেন? তারা তখন ক্ষমতায় যাচ্ছে, তাই না? তো এগুলিও মাথায় রাখতে হবে আর কি। কালকে এই ঘটনার পরে, মুসাব্বিরকে হত্যার পরে আমাদের প্রথম আলোর পক্ষ থেকে লাইভ করা হয়েছে। তো আমাদের রিপোর্টার যখন লাইভ করছিলেন তখন মুসাব্বিরের সহযোগী যারা ওই দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের, তারা কেউ কেউ অভিযোগ করছিলেন যে এই কারওয়ানবাজার এলাকার তাদেরই একজন গুরুত্বপূর্ণ দলের নেতা আছেন, তার হাত থাকতে পারে, এরকম একটা অভিযোগ করেছেন। থাকতে পারে কেন? ওটা ওই আমি যে বললাম না যে জামাতের কেউ মরছে না কেন, জামাত শিবির মরছে না কেন, ওটা এটা একটা কারণ হতে পারে। সেই কারণটা হলো যে চাঁদাবাজি তো থামে নাই। জি, আওয়ামী লীগ আমলে যেটা আমরা বলতাম যে চাঁদাবাজির একটা স্বর্গ ছিল, এটা সেটা তো থামে নাই, একদম আগের মতোই আছে। তাহলে চাঁদাবাজিটা এখন কে করছে? শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে। এই ব্যক্তিগুলি কারা? কোন দলের? এই ব্যক্তিগুলি বিএনপি দলীয় অথবা বিএনপি নামধারী, এরাই কিন্তু করছে। কাজেই এখানেই অন্তর্দ্বন্দ্ব হতে পারে এই ধরনের চাঁদাবাজি নিয়ে। সাধারণত খুনাখুনি তো এগুলো নিয়েই তো হয়, পাওয়ার, মানি, হ্যাঁ, এগুলো নিয়েই তো হয়। তো সেখানে এটা হতে পারে হয়তো জামাতের লোকজন কোন রকম এরকম চাঁদাবাজির সঙ্গে জড়িত না, এই জন্য ওনারা মরছে না, এটা হতে পারে। জি, মাসুদ কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ছাত্র সংসদের ফলাফল কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে এ নিয়ে। আলাপ করছিলেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। প্রিয় দর্শক, প্রতি রবি থেকে বৃহস্পতিবার বার্তাকক্ষ অনুষ্ঠানটি প্রথম আলো স্টুডিও থেকে সম্প্রচার করা হয়। আজ যারা অনুষ্ঠানটি দেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। যারা অনুষ্ঠানটি দেখতে পারেননি তারা প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ দেখতে পারবেন। আগামী রবিবার অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। সবার জন্য শুভকামনা।